সরকারের যতটা কঠোরভাবে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা দরকার ছিল এটা কিন্তু পারেনি। যে যেভাবে ইচ্ছা রাস্তা নেমে করে রাস্তা বন্ধ করে দিচ্ছে, সেই আন্দোলনের বিরুদ্ধে আমাদের আজকে আন্দোলনে নামতে হবে। বাংলাদেশের ইতিহাসে কি 21শে আগস্ট গ্রেনেড হামলার মতো ঘটনা ঘটেছে? অপরাধী বেরিয়ে যাক, একজন নিরপরাধ সে যেন জেলে ভেতরে না থাকে। উপদেষ্টারা আছেন, ওনারা বোধহয় একটু লাগাম ছাড়া কথা বলছেন। দর্শক আমন্ত্রণ কথোপকথনের আজকের পর্বে। সাথে আছেন অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, সহ আন্তর্জাতিক সম্পাদক বিএনপি, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। একই সাথে আছেন ব্যারিস্টার ওমর সাদাত, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, সভাপতি গুলশান সোসাইটি। আপনাদের দুজনকে আমন্ত্রণ নাগরিকের স্টুডিওতে। কথা বলছিলাম আইনের শাসন নিয়ে আলোচনায় যাব। সম্প্রতি ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন বলেছেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত নির্বাচন দেওয়া হবে না। জি অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, শুরুটা আসলে আপনাকে দিয়ে করতে চাই। আইনের যে শাসন রূপরেখাটা কেমন হওয়া উচিত? আইনের শাসনটা তো এমন হওয়া উচিত যেন গত 15 বছরের অধিক সময় আমরা যেমন দেখেছি যে 1000-এর ওপরে মানুষ গুম হয়ে গেছে কেবল ভিন্ন মতের কারণে। সেখানে বিভিন্ন সময় ইউনিভার্সিটি টিচার ছিলেন, রাষ্ট্রদূত ছিলেন, এরকম অনেকেই, সাধারণ মানুষও। হাজার হাজার মানুষ খুন হয়েছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এনকাউন্টার, ক্রসফায়ারের নামে ভিন্ন মতের কারণে। আপনি দেখেছেন যে আইন কাজ করছে না, আমাদের উচ্চ আদালত পর্যন্ত একটা ষোড়শ সংশোধনী রায়ের পর সাবেক একজন প্রধান বিচারপতিকে মিথ্যা অপবাদ দিয়ে বের করে দিল ফ্যাসিস্ট যেই স্বৈরাচার সরকারটা ছিল তারা। তো আইনের শাসন তো সেরকম হওয়ার কথা ছিল না। আইন দিয়ে শাসন যেটা করেছে আওয়ামী লীগ, আইনের শাসন সেখানে ছিল না। আইনের শাসন আর আইন দিয়ে শাসন আওয়ামী লীগ করেছিল কি, আইনটাকে অস্ত্রের মতো করে ব্যবহার করেছে কেবলমাত্র ভিন্ন মত যারা আছে তাদের মুখ বন্ধ করবার জন্য। একটা ভয়ের সংস্কৃতি তৈরি করেছিল তারা। ডিজিটাল সিকিউরিটি আইন বলুন কিংবা সাইবার সিকিউরিটি ল বলুন, এগুলো দিয়ে কেউ কথা বললেই যে কণ্ঠরোধ করা। একটা ইউনিভার্সিটির মেয়ে ফার্স্ট না সেকেন্ড ইয়ারে পড়তো, সেই মেয়েটা ওই সোশ্যাল মিডিয়াতে কোনো একটা কমেন্ট কিংবা পরিচালনা অনুষ্ঠান করবার জন্য তাকে বছরের অধিক সময় কারাগারে থাকতে হয়েছিল। আমাদের 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান ওনার বিরুদ্ধে 80-82টা মামলা, আমাদের দেশনেত্রীর বিরুদ্ধে 36টা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা মামলা। কাজেই আইনের শাসনটা কেমন হওয়া উচিত, যদি সত্যি আইনের শাসন থাকতো তাহলে বাংলাদেশের কোনো আদালত আমাদের দেশনেত্রীর অল্প সাজা, আমরা তো দুজনই আইনজীবী, 5 বছর 7 বছরের সাজায় যেই লয়ার 3 বছর প্র্যাকটিস করে সে দাঁড়ালেই জামিন হয়। আর আমি তো দীর্ঘদিন সুপ্রিম কোর্টে আছি, হ্যাঁ, বাংলাদেশের কোনো আদালত ওনার জামিন দিল না। যে একই প্রশ্ন ওমর সাদাত আপনার কাছেও, কেমন দেখছেন আসলে বর্তমান পরিস্থিতি এবং আপনার ব্যাখ্যায় আইনের শাসনের রূপরেখাটা কীরকম? জি, প্রথমেই আপনাকে ধন্যবাদ যে আইনের শাসনের মতো একটা বিরস একটা বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করছি। এখন থেকে যদি আমরা 1 বছর আগে হয়তো এই বিষয়টা যদি আলোচনা করতাম, তখন হয়তো বলা হতো যে বাংলাদেশের মতো একটা তৃতীয় বিশ্বের গরিব দেশে আইনের শাসন টাসন নিয়ে কথা বলতে এসেন না, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে খাওয়িয়ে পরিয়ে বাঁচিয়ে রাখা। কিন্তু আমরা আজকে বুঝতে পারছি যে আমাদের এই ছাত্র জনতা বিপ্লবের পরে যে আইনের শাসনটা কতটা জরুরি, বিশেষত আমাদের মতো গরিব দেশের জন্য। যে আইনের শাসন না থাকলে কিছু নাই। আইনের শাসন বলতে আমরা কি বুঝি? আইনের শাসন বলতে আমরা বুঝি যে আমরা আইনের চোখে আমরা সকলে সমান। আইনের শাসন বলতে আমরা বুঝি যে সরকারের জবাবদিহিতা আছে। এই যে এই বিষয়গুলো কেন? কারণ আইন কিন্তু মানুষের জন্য, মানুষ কিন্তু আইনের জন্য না। সুতরাং আইনকে যদি আমরা বলতে পারি যে না ঠিক আছে, তোমরা কোনো ব্যক্তির নির্দেশনায় চলো না, তোমরা চলো আইন দ্বারা, অর্থাৎ আমরা সকলে সমান। আমি যদি জানি যে এই কাজটা করলে অপরাধ হবে, তাহলে কিন্তু আমি সেটা কাজটা করবো না। কিন্তু আমি যদি জানি যে না এই কাজটা করলে আমি অপরাধ হতে পারে, কিন্তু আমি তো ম্যানেজ করে বের হয়ে যাব, তাহলে কিন্তু আমি অপরাধটা করব। অর্থাৎ সকলের জন্য সমভাবে আইনটা প্রয়োগ হতে হবে। তো আমাদের ধর্ম উপদেষ্টা যে বলেছেন যে আইনের শাসন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না, কিন্তু একটা কঠিন কথা। কারণ আইনের শাসন কিন্তু এত সহজ না। আমাদেরকে আইনের শাসনকে বলতে হবে যে আমরা শর্ট টার্মে কী করতে পারি, লং টার্মে কী করতে পারি, সেটা অনেক দীর্ঘ আলোচনা। কিন্তু আমাদের ক্ষেত্রে দেখতে হবে যে আমরা
একটা রাষ্ট্র হিসাবে বাংলাদেশের কাছে কি চাই, আমরা দেশ হিসাবে কিন্তু আজকে আমরা গর্ব করার মতো একটা জায়গায় দাঁড়িয়ে আছি। মানে আপনি আজকে দেখবেন, আপনার যদি পাকিস্তানি কিছু ফেসবুকের ইগুলো দেখেন, তারা কিন্তু তাদের নিজেদেরকে নিয়ে হাসাহাসি করে এবং আমাদেরকে কতটা উঁচুতে তারা রেখেছে যে বাংলাদেশিরা কিন্তু কোনো অপরাধ মেনে নেয় না। আমরা একটু সহ্য শক্তি আমাদের বেশি, কিন্তু যখন আমরা চিন্তা করছি না আমরা এটা মেনে নেব না, কেউ কিন্তু আমাদেরকে এটা ঠেকিয়ে রাখতে পারে না। এবং সেই ভিত্তিতেই আজকে আইনের শাসন প্রতিষ্ঠা করা আমাদের জন্য অত্যন্ত জরুরি। আপনি দেখবেন যে বাংলাদেশে আইনের শাসনটা কী অবস্থায় গিয়েছিল। আমার সঙ্গে যিনি এসছেন অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নী, উনি বলেছেন যে কী পর্যায়ে চলে গেছিল। আমার কাছে কিন্তু আইনের ব্যবস্থার সম্পূর্ণ ধস নেমে গেছে। আপনি কি অবস্থায় আসলে আপনি চিন্তা করতে পারেন যে যখন একটা রাষ্ট্রীয় কোষাগার লুটপাট করে ফেলছে এসালম, সেই এসালমের বিরুদ্ধে হাইকোর্ট বললো যে তাদের বিরুদ্ধে তদন্ত করো, কীভাবে করছে। আমাদের সুপ্রিম কোর্ট সেটা বন্ধ করে দেয় যে না, সেই তদন্ত হওয়া যাবে না। অর্থাৎ মানে এটা তখন আর আইনের শাসন ছিল, এটা ছিল লাইনের শাসন। সরকার যে লাইনে বলবে কোর্ট সেই লাইনে চলবে। আমাদের সেই লাইনের শাসন থেকে যদি আইনের শাসনে আসতে হয়, তাহলে কিন্তু এই যে বিষয়গুলো ঘটে গেছে যে এসালমের বিরুদ্ধে তদন্ত চলবে না, যখন আমরা দেখছি যে পুরো দেশ লুটপাট হয়ে গেছে, আমাদের কেন্দ্রীয় ব্যাংক লুটপাট হয়ে গেছে, আমাদের ব্যাংকগুলো লুটপাট হয়ে গেছে, অথচ আদালত এখানে হাত দিয়ে বন্ধ করে দিল সেই বিষয়টা। তো এটা তো আমার দৃষ্টিতে কন্টেম্পট অফ কোর্ট, আপনি আদালতকে অবমাননা করেছেন। যেই জজ সাহেবরা এটার সঙ্গে জড়িত ছিলেন তারা প্রত্যেককে আদালতকে অবমাননা করেছেন। সুতরাং আমাদের এখানে বলতে চাই, এই গত 3 মাসে এই সরকার আসার পরে আমি বলবো যে আইনের শাসনে অনেক উন্নতি হয়েছে। আপনি দেখবেন যে আমাদের অ্যাটর্নি জেনারেল অফিসের কথা শুনুন বা আমাদের মাননীয় প্রধান বিচারপতির কথা শুনুন, অনেক ব্যালেন্সড, সকল প্রতি সমভাবে হিসাব রেখে ওনারা কথা বলেন। ওনারা কোনো একদিকে যান না, কারণ ওনাদের কাছে যেটা জরুরি সেটা হলো আইনের শাসন প্রতিষ্ঠা করা, কোনো দলকে প্রতিষ্ঠা করা না। সুতরাং আমরা বলবো যে বর্তমানে যে অবস্থা এসছে, আমরা সরকারকে, বর্তমান সরকারকে স্বাগত জানাই আইনের শাসনের প্রতি জোর দেওয়ার জন্য। তবে আমরা একই সঙ্গে বলবো যে এটা একেবারে যদি ওনারা নিয়ে আসতে চান, এত সহজ এটা আসবে না। আমাদের শর্ট টার্ম, মিডিয়াম টার্ম, লং টার্ম গোল করে আমাদেরকে এবং তা আমাদের মধ্যে ওনাদেরকে সামনের দিকে এগোতে হবে। জি, আবার আসবো। আপনি যেটি বলছিলেন গত 3 মাসের অবস্থা এবং এর পূর্বের অবস্থা, ছোট্ট একটু ইনফরমেশন দিতে চাই। গত 25 তারিখ কালের কণ্ঠ একটি প্রতিবেদন করেছে এবং সেখানে তারা বলছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হত্যার কথা, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হত্যার কথা। অন্য একটি পত্রিকায় আবার প্রতিবেদন এসেছে গত 4 মাসের একটি রেশিও যে 522টি খুন, ধর্ষণ 774টি, মামলা 25,000, গণপিটুনি নিয়ে উদ্বেগ, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি। এভাবেই কি চলতে থাকবে এই জায়গাগুলোতে? এই জায়গাগুলোতে আইনের প্রয়োগ কতটুকু এবং অন্তর্বর্তী সরকারের কতটুকু ব্যর্থতা বা কতটুকু সফলতা? না, এই ধরনের ঘটনা কিছু একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে এই অন্তর্বর্তী সরকারটা এসছে। এই ধরনের গণ অভ্যুত্থান যখনই যেই দেশেই হয়েছে, ইতিহাসে দেখা গেছে অনেক বেশি ক্যাজুয়ালিটি হয়, কিন্তু সেই তুলনায় বাংলাদেশে আমি বলবো অনেক কম হয়েছে। ওই পর্যায়ে যায়নি। কিছু ঘটনা ঘটেছে, এটা অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত। মব জাস্টিস যেমন গত 15 বছরের অধিক সময়, যেটা আমি বলেছি যে বিচারহীনতার যে সংস্কৃতিটা চলছিল, আইনের শাসন না, আইন দিয়ে শাসন করছিল, সেটারই ধারাবাহিকতায় কিছু ঘটনা ঘটেছে যেটা অনাকাঙ্ক্ষিত ছিল, ঘটেছে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে বর্তমানে যারা আছেন তারা চেষ্টা করছেন, যদিও ওই আপনার স্বৈরাচারের প্রেতাত্মা যারা, ফ্যাসিবাদের দোসর গত সরকার, তাদের ওই তৃতীয় চতুর্থ স্তর পর্যন্ত প্রশাসন বলুন, আইন শৃঙ্খলা বাহিনী বলুন, যেদিকেই তাকাবেন তারাই তো বসা আছে, তাদেরকেই তো বসানো হয়েছে। কাজেই কিছু জিনিস আছে, যেমন আপনি জানেন যে আমাদের একজন কলিগ চিটাগংয়ে মারা গেছে, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ তার নাম। তাকে ইসকনের সদস্যদের বিরুদ্ধে যে অভিযোগ, তারা তাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে। এখন এগুলোর পিছনে অনেক ভেস্টেড কোয়ার্টার্স আছে, তাদের অনেক রকমের ইন্টারেস্ট কাজ করছে। আওয়ামী লীগ গেলেও আওয়ামী লীগ তো আর বসে নেই, কিংবা ভারত আমাদের প্রতিবেশী বড় দেশ, এখন তারা এখানে তাদের ভীষণ বড় রকমের স্টেক আছে, কারণ $1 বিলিয়ন মনে করেন ইনভেস্ট করা আছে। তারা সেকেন্ড হাইয়েস্ট রেমিটেন্স এই দেশ থেকে নিয়ে যায়।
আর সমস্ত সুযোগ সুবিধা গত স্বৈরাচারের দোসর যারা ছিল, ট্রানজিট থেকে বন্দর থেকে শুরু করে একদম ওপেন, নিজেই বলেছেন যে আমি যা দিয়েছি সারা জীবন মনে রাখবে। এখন তাকে ভারত আশ্রয় দিয়েছে। এখন দেখা যাচ্ছে যেই দিন 5 তারিখে ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে গেল, সেই দিন 300 জনই আওয়ামী লীগের যারা আপনার ওই সংসদে নেতা কর্মী পালিয়ে যাচ্ছে, সবাই পালিয়ে গেল। আপনার ওই বর্ডার দিয়ে পালিয়ে যাচ্ছে, এয়ারপোর্টে কেউ 2-4 জন ধরা পড়ছে, আবার অনেকে ধরাও পড়ছে না, বিদেশে চলে গেছে, এরকমও হচ্ছে। কাজেই আইনের শাসন এই শব্দটা অনেক বড়। আর প্রত্যেকটা ইনস্টিটিউশন, প্রতিষ্ঠানকে যেহেতু আওয়ামী লীগ সিস্টেম্যাটিক্যালি ধ্বংস করে দিয়েছে গত 15 বছরের বেশি সময় ধরে, কাজেই এখন হঠাৎ করেই একেবারে সব পারফেক্ট, যে আমি একেবারে খুব সুন্দর করে সেজেগুজে আয়নার সামনে দাঁড়ালাম আর খুব ভালো দেখাচ্ছে, জিনিসটা মোটেই এরকম না। কারণ এখানে হয় কি, রাষ্ট্র, সমাজ এবং পরিবার, এই তিনটার মধ্যে যে যোগসূত্র আছে, রাষ্ট্র ভালো চললে এটার প্রতিফলন পড়বে সমাজে, সমাজ যদি ভালো থাকে সেটার প্রতিফলন থাকবে পরিবারগুলোতে। এখান থেকে ওপরে যান, ওপর থেকে নিচে আসেন। আপা, তাহলে এই যে আইনের শাসন প্রতিষ্ঠা, এটা আপনারা বলছিলেন যে স্বল্প সময়ের কাজ আসলে না, অন্তর্বর্তী সরকার কাজ করছে। একই সাথে আপনারাও বলছেন যে যৌক্তিক সময় তাদেরকে দেওয়া হবে সংস্কারের জন্য। এই দুইটা জায়গায় কি কোনো রকম সাংঘর্ষিক? একদমই না। কেন সাংঘর্ষিক হবে? দেখেন, আইনের শাসন, নির্বাচন সাংঘর্ষিক না, কমপ্লিমেন্টারি। আইনের শাসন যদি প্রতিষ্ঠিত হয়, নির্বাচনটা সুষ্ঠু হবে। নির্বাচন করতে হলে নির্বাচন কমিশনটাকে স্বাধীন, শক্তিশালী হতে হবে, এবং নির্বাচন কমিশন তাদের আন্ডারে আইন শৃঙ্খলা বাহিনী, তারা যে আমাদেরকে মারধর করেছে গত 4 বার, এই যে যেই নির্বাচনগুলোর নামে তামাশা করেছে, জাতির সাথে হটকারিতা করেছে, তো তখন আপনার আইন শৃঙ্খলা বাহিনী বলুন, বিচার বিভাগ বলুন, নির্বাচন কমিশন বলুন, এগুলা একটার সাথে আর একটা অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। নির্বাচন শব্দটা বললে এটা সাংঘর্ষিক না, শব্দটা হচ্ছে কমপ্লিমেন্টারি। একটা আর একটাকে সাহায্য করবে, একটা বিভাগ আরেকটা বিভাগকে সহায়তা করবে, কেউ কাউকে নিয়ন্ত্রণ করবে না, বলবে না খবরদার তুমি কিন্তু অমুক দলের হয়ে কাজ করো, অমুক দলের পক্ষে যাবে না, এ দলের পক্ষে থাকো, বি দলের বিপক্ষে। এই রকম হলেই তো আইনের শাসন বলে আর কিছু থাকে না। জি, আবার আসবো একই বিষয়ে। ওমর সাদাত, আপনি এখন বলবেন, গত 4 মাসে যে রেশিও আমি আপনাদেরকে দেখিয়েছি, এ ব্যাপারে আসলে ব্যাখ্যা কি অন্তর্বর্তী সরকারের কাজের ব্যাপারে? আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন, শুধু আমাকে না, আপনি একটা রাস্তায় রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করেন, একটা দোকানদারকে জিজ্ঞেস করেন, এই সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা যে তারা আইন শৃঙ্খলা ব্যবস্থাটাকে এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আনতে পারেনি, এবং যেভাবে চলছে ফ্রি ফর অল। এবং সেদিন আমাকে আমাদেরই একজন পরিচিত বলছিল যে প্রোটেস্ট এগেইনস্ট অল দ্য প্রোটেস্ট, যে অর্থাৎ যেভাবে ইচ্ছা রাস্তা নেমে করে রাস্তা বন্ধ করে দিচ্ছে, তারা প্রোটেস্ট করে যাচ্ছে, সবার খালি আন্দোলন আর আন্দোলন। বলছে আমি সেই আন্দোলনের বিরুদ্ধে আমাদের আজকে আন্দোলনে নামতে হবে। এইখানে আমাদের মনে হচ্ছে যে সরকারটা মাত্র 3 মাসের পুরনো সরকার, এটা কিন্তু ঠিক সেরকম কোনো জনসাধারণ যে ব্যাকআপটা যদি স্ট্রিক্ট সেন্সে বলেন এটা নাই, কিন্তু আবার কিন্তু সব মানুষের সমর্থন আছে এই সরকারের সঙ্গে, সবাই কিন্তু সরকারের প্রতি সহানুভূতিশীল। কিন্তু সরকারের যতটা কঠোরভাবে আইন শৃঙ্খলাটা নিয়ন্ত্রণ করা দরকার ছিল, এটা কিন্তু পারে নাই। আপনি সবাইকে জিজ্ঞাসা করেন, এবং এটা বলবো যে এই সরকার এটা সবচেয়ে বড় ব্যর্থতা, যে আইন শৃঙ্খলাটা আরো কঠিনভাবে নিয়ন্ত্রণ করা দরকার ছিল। আপনি বলতে পারেন এই সরকার কি করবে, পুলিশ তো সম্পূর্ণভাবে অন্য দল কর্তৃক নিয়ন্ত্রিত ছিল। আমার মনে হয় যে সরকার শক্ত হলে কিন্তু সম্ভব। আমার বিশ্বাস, আমরা পুলিশের নিয়মিত কাজ করছি, পুলিশের যারা বাহিনী ভাইরা যারা আছেন। আইনের শাসন প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারের 2-1টা পদক্ষেপের কথা যদি বলতেন। না, কোর্ট এখন পুরোপুরি লাইনে চলে এসছে। কোর্টে আপনি দেখবেন যে গতকালকে, আমি আপনাকে বলি যে গতকালকে যখন ছোট্ট একটা উদাহরণ দেই, যখন আপনাদের দলের, বাংলা জাতীয়বাদী দলের যখন চেয়ারপারসনকে মুক্ত করে দেওয়া হলো, তখন অ্যাটর্নি জেনারেলকে জিজ্ঞাসা করা হলো যে আপনারা কি এটা আপিল করবেন? বলে আমি আইনটা পড়ে দেখতে হবে, কিন্তু এটা আপিল করার মতো কেস। এটা যদি পূর্ববর্তী সরকার হতো, কেউ কোন জীবনে সাহসও করতো না এই যেতে কথাবার্তা বলার। আইনের শাসন প্রতিষ্ঠায় এই যে বিভিন্ন ধরনের সংস্কার কমিশন হচ্ছে, সংস্কার কমিশনগুলোর কাজ হচ্ছে, আপনি অফিস আদালতে গিয়ে দেখবেন, এবং মানুষের মুখে শুনবেন যে ঘুষের আলামত অনেক কমে গেছে, করাপশন অনেকাংশে কমে গেছে, সবাই সঠিকভাবে কাজ করছে, সময় মতো ঢুকছে, অনেক ক্ষেত্রে নিয়মানুবর্তিতা ফেরত এসছে। কিন্তু আমাদের যে জিনিসটা সুনিশ্চিত করতে হবে
যে মানুষ যেন ঠান্ডা মাথায় থাকতে পারে, শান্তিতে থাকতে পারে, ঘরে গিয়ে ঘুমাতে পারে। বর্তমানে কিন্তু এই অনিশ্চয়তাটা আছে, সরকারকে এই জিনিসটা সঠিকভাবে দেখতে হবে। এবং আমি আপনি জানি যে আমাদেরকে যে ডেটাগুলো দিলেন, সেই ডেটাগুলোতে কিন্তু এটা পরিষ্কার যে দেশে একটা অস্থিতিশীলতা এখনো বিরাজমান আছে। আপার ব্যাখ্যায়, প্রতিবেদনগুলোর ব্যাখ্যায় বলছিলেন যে মবের একটা কালচার তৈরি হয়েছে। আপনি একটু বলবেন কি যে আসলে এগুলো প্রতিহত করতে বর্তমান সরকারের কোনো উদ্যোগ আছে কিনা, বা কোনো কিছুই তো আসলে আইনের ঊর্ধ্বে নয় আমরা যতটুকু জানি, তাহলে সেক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের ভূমিকা কি ছিল? না, মব কালচারটা একেবারেই এখন খুবই একটা মারাত্মক পর্যায়ে পৌঁছে গেছে। এখানে যে কেউ আসছে, এবং যেহেতু পুলিশের এখন মনোবল খুব কম, কোনো মব কালচার দেখলে কিন্তু পুলিশের মধ্যে আর জড়িত হচ্ছে না। এখানে একটা রিকশাওয়ালা পর্যন্ত আমরা দেখছি, যেহেতু আমি গুলশান সোসাইটির সঙ্গে জড়িত আছি, আমরা বিভিন্নভাবে রাস্তায় আমরা ক্রাউড কন্ট্রোল করার চেষ্টা করি। আমরা দেখি যে একটা রিকশাওয়ালা পর্যন্ত আজকাল একটা পুলিশকে মানতে চাচ্ছে না। কারণ কি, না আপনার কথা মানবো না। তাদের ক্রেডিবিলিটি অনেক কমে গেছে, মানুষের চোখে তাদের মর্যাদা অনেক কমে গেছে। পুলিশ বাহিনীদেরকে সেটাকে উপরে নিয়ে আসতে হবে। কিন্তু সেইটা বলেই মব কালচারটাকে কঠিনভাবে প্রতিহত করতে হবে, যেন যেন এটা নিয়ে কোনো রকম খারাপ ঘটনা ঘটে। আমরা দেখেছি যে কিছুদিন আগে কিছু আইনজীবী গিয়ে কোর্টের মধ্যে ডিম ছুঁড়ে মেরেছে। এটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না। মাননীয় প্রধান বিচারপতি এই ব্যাপারে শক্ত পদক্ষেপ নিয়েছেন, এবং উনি বলেছেন এই ব্যাপারে শক্ত পদক্ষেপ নেবেন। কেউ যেন সাহস না পায় এই মব কালচার করে আমাদের বর্তমান দেশে যে একটা পরিস্থিতি আছে, পরিস্থিতিকে নষ্ট করার। কারণ আমরা এই পরিস্থিতি যদি নষ্ট হয়, তাহলে কিন্তু চারপাশ থেকে সাপের ফনা মেলে আছে ছোবল মারার জন্য। আমরা কিন্তু এই ছোবলটা এখন নেওয়ার মতো আমাদের কিন্তু এখন সেই ক্ষমতাটা এখন আর নাই। আপা, আপনার কাছে যেতে চাই, যেমনটি আসলে ওমর সাদাত বলছিলেন যে এই মুহূর্তে এই যে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, বিশৃঙ্খলা চলছে, বিভিন্ন জায়গায় লুটপাট হচ্ছে, দখলদারিত্ব হচ্ছে, তো এই মুহূর্তে তো আসলে আওয়ামী লীগ সরকার নেই। তাহলে এই কাজগুলো আসলে কারা করছে, মানে কাদেরকে মিন করে, আপনি কি বলবেন? দেখেন, এই রকম ঘটনা আমরা যখনই জানতে পারছি, আমাদের দলের কারোর সাথে যদি সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে, হাজারের উপরে বেশি নেতাকর্মীকে আমাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে ইতিমধ্যে। কারণ এই ধরনের চাঁদাবাজি, দখলবাজি, এগুলা বিএনপি কখনোই আপনার এগুলোকে প্রশ্রয় দিচ্ছে না। এই বাণিজ্য, এগুলো আমরা কখনো চাই না যে এটা যেটা আওয়ামী লীগ করেছে সেটাই আমরা করব না। আমরা সেটা একটা জিরো টলারেন্স ওপর থেকে সেটা দেখছে এবং দেখা হচ্ছে যারা আমাদের নীতি নির্ধারক আছেন। ল অ্যান্ড অর্ডার ফল করেছে বলেছে সাদাত। হ্যাঁ, কিছুটা করেছে, কারণ এটা তো প্রধান উপদেষ্টা যিনি আছেন উনি বলেছেন যে পুলিশের মরাল ইজ লিটল লোয়ার রাইট নাও। আর যেটা সত্যি, কারণ পুলিশ এত অত্যাচার, এত নির্যাতন, এত টর্চারের সাথে জড়িয়ে গেছিল, এবং বিশেষ করে এই জুলাই আগস্টের ছাত্র জনতার, হাজার হাজার ছাত্র জনতার যেই রক্ত, সেই রক্ত স্বৈরাচারের হাতে যেমন লেগে আছে, তারা যেমন পালিয়েছে, সেটা কিন্তু তাদেরও আছে। কাজেই ওই আন্দোলন, যেই আন্দোলনের আজকে আমরা সুফল, গণতন্ত্রের অভিযাত্রায় উঠেছি আমরা, ভেস্টেড কোয়ার্টার্স, যাদের ষড়যন্ত্রের কথা আমি বলেছি, এখানে তাদের ব্যাপারটাও মাথায় কিন্তু রাখতে হবে। আইন শৃঙ্খলাকে আপনার হকার লীগ সেজে, কখনো আনসার লীগ সেজে, কখনো ওই বিভিন্ন বেশে তারা যে বারবার আপনার ফিরে আসছে, সেটা খেয়াল করতে হবে যে এটা কারা আনস্টেবল করতে চাচ্ছে এই সরকারকে, তাদের উদ্দেশ্যটা কি। এখন দেখেন, অনুপ্রবেশ আওয়ামী লীগ, ছাত্রলীগকে নিষিদ্ধ করে দিয়েছে এই সরকার। মানুষ সেটাকে স্বাগত জানিয়েছে। কেন? তাদের একেবারে কন্টিনিউয়াস যেই আপনার নৈরাজ্য ছিল, সেটার বিরুদ্ধে মানুষের একটা পাবলিক কনসেনসাস আগেই গড়ে উঠেছিল। এখন এই নৈরাজ্য, এটাকে এখন বাংলাদেশে যে অবস্থায় আমরা আছি, কোনো অবস্থাতেই এটা কন্টিনিউ করুক, এটা আমরা কেউ কিন্তু চাই না। কাজেই আইন শৃঙ্খলা বাহিনী তাদের মনোবল ফিরে আসবে, কারণ আওয়ামী লীগের সবাই তো পরতে পরতে, যেটা বলেছি, প্রশাসন এবং বিভিন্ন পুলিশ সহ বা বাহিনী যারা আছে তাদের মধ্যে বসা আছে, তারা এখনো স্বৈরাচারের প্রেতাত্মা তারা। তো একেবারে সবাইকে একসাথে রিমুভ করা তো সম্ভব না। যে সরকার করছে তারা করছে, মেসেজ তো চলে গেছে, এবং তারাও সাবধানে কাজ করছেন। কাজেই এটা আমি মনে করি
এই 3.5 মাস সময়ে আমরা আগের থেকে আল্লাহর রহমতে অনেক ভালো আছি। জি আপা, বাংলাদেশের ইতিহাসে কি 21শে আগস্ট গ্রেনেড হামলার মতো ঘটনা ঘটেছে? 21শে আগস্টের গ্রেনেড হামলার ঘটনা আজকে থেকে 20 বছর আগে 2004 জি 2004-এ অত্যন্ত মর্মান্তিক একটা ঘটনা ছিল এটা। 21শে আগস্ট আওয়ামী লীগের যেই জায়গাটায় সভা করবার কথা ছিল, বিএনপি তখন ক্ষমতায়, 24 ঘন্টার নোটিসে, বিনা নোটিসে তারা ভেন্যু চেঞ্জ করেছিল। আপনাকে মনে করিয়ে দেই, হানিফ সাহেব ঢাকার মেয়র ছিলেন, আওয়ামী লীগ নেতা। ওনার ছেলে সাইদ খোকন বিনা ভোটের মেয়র ছিল ঢাকা শহরের। সেই বিনা ভোটের মেয়র সাইদ খোকন এই ঘটনার পরে নিউজে, পত্রিকায় সাংবাদিকদের বলেছে যে ওনার বাবা ওনাকে বলেছিল 21শে আগস্টের আগের দিন যে নেত্রীকে গিয়ে বলো যে একটা ঘটনা ঘটতে পারে। কাজেই মুফতি হান্নানকে শত শত দিন রিমান্ডে নিয়ে কনফেশনাল স্টেটমেন্ট বের করে, যেখানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ যাদের জড়িয়েছে আমাদের দলের কারো নাম ছিল না। 1/11 সরকারও যখন ইনভেস্টিগেশন করেছে, পরবর্তীতে আওয়ামী লীগ 2008-এ ক্ষমতায় এসে করলো কি, আবুল কাহার আকন্দ বলে একজন ভদ্রলোক তাকে আনলো পুলিশের, যাকে বিএনপির সময়ে যার চাকরি চলে গেছিল। আর আওয়ামী লীগ তাকে এই ঘটনার তদন্ত কর্মকর্তা বানানোর পরে দেখা গেল সে একেবারে পুরা বিষয়টাকে রাজনৈতিকভাবে সাজিয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে শুরু করে আমাদের লুৎফুজ্জামান বাবর ভাই এবং অন্যান্য পিন্টু ভাই সহ যারা আছে অনেককে, বিভিন্ন বাহিনীর অনেককে জড়ালো। এই আব্দুল কাহার আকন্দ, উনি আওয়ামী লীগের নমিনেশন নিল। এই আব্দুল কাহার আকন্দ আপনার পিলখানা হত্যা মামলারও তদন্ত কর্মকর্তা। আর কেমন তদন্ত করেছে ওটা তো আপনারা সবাই আমরা জানি এখন ওপেন, যে কি করেছে। কখনোই এটা নিরপেক্ষ ছিল না। তদন্ত রিপোর্ট, কনফেশনাল স্টেটমেন্ট হতে হয় ট্রু অ্যান্ড ভলেন্টারি। কিন্তু মুফতি হান্নান কে করলো কি, অন্য আরেকটা মামলায় ফাঁসি দিয়ে দিল। মুফতি হান্নান যেই দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি শত শত দিন তাকে টর্চার করে, তো সন্ত্রাসী ছিল, নিয়েছিল, সেটা আবার রিট্র্যাক্ট করলো, মানে প্রত্যাহার করে নিয়েছিল মুফতি হান্নান। এখন হয় কি যে 2016 থেকে 20 দায়িত্ব পালন করেছিলেন একজন, হ্যাঁ, যে মোহাম্মদ সাদিক, 4.5 বছর দায়িত্ব। তিনি আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতাকর্মী, পরিবার সবার চাকরি টাকরি এগুলো নিশ্চিত করে, যখন প্রত্যেকটা দপ্তরে নেতা, মানে হয় কি আওয়ামী লীগের উপর থেকে নিচ পর্যন্ত যারা আছে এবং ছিল, তারা এই মামলাটাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে যেহেতু নিয়েছিল, সেই কারণেই হাইকোর্ট বলেছে যে এটার যে বিচার প্রক্রিয়া বিচারিক আদালতের, সেটা সম্পূর্ণ আপনার অবৈধ। কাজেই তারা খালাস পেয়েছেন। এখন এইটাকে অনেকে চেষ্টা করছে অন্য একটা কালার দেওয়ার জন্য, যে ও না, তাহলে এখন কেন সবাই খালাস পেল? আরে মামলায় তো আপনার নামই ছিল না, 61 জনের সাক্ষী হয়ে গেছিল, নামই ছিল না আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ আমাদের দলের নেতাকর্মী এবং অন্যান্য বাহিনীর গোয়েন্দা সংস্থা যাদের নাম এসছে, পুলিশের আইজিপি এবং অন্যান্য। তাই যদি হয় তাহলে আমাদের আইনের একটা ভাষায় বলা আছে, আইনের একটা মূল বিষয় আছে যে আপনার একজন নিরপরাধ লোকও যেন সাজা না পায়, বরং 10 জন বেরিয়ে যাক। বিষয়টা এরকম যে জোর করে কেবলমাত্র তারেক রহমান সাহেব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এই কারণেই আব্দুল কাহার আকন্দ নামের এই লোক, পুলিশের এই কর্মকর্তা, রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করবার জন্য আওয়ামী লীগের ষড়যন্ত্রমূলকভাবে রাজনৈতিক হীন স্বার্থে আমাদের দলের নেতাকর্মীদের জড়িয়েছিল। জি, ব্যারিস্টার ওমর সাদাত, আপনার কাছে জানতে চাইবো একই প্রশ্ন, বাংলাদেশের ইতিহাসে 21শে আগস্ট গ্রেনেড হামলার ঘটনা ঘটেছিল কিনা? জি, এই প্রশ্ন উত্তর দেওয়ার আগে, তার আগে আপনি একটা প্রশ্ন করেছিলেন আপাকে, সেটা 1 মিনিট উত্তর দিয়ে নিই। সেটা হলো যে আমরা বাংলাদেশের খুব কিন্তু একটা আবেগী জাতি। আমরা দেখুন এই 3 মাস আগে কিন্তু আমরা আমাদের জীবন দিতে প্রস্তুত ছিলাম। আপনি শুধু দেখবেন, শুধু কিন্তু ছাত্ররা না, আপামর জনসাধারণ তাদের 15, 16, 14 বছরের ছেলেদের কিনে রাস্তায় নেমে গেছে।
আমি আমার 17, 18, 20 বছরের ছেলেদেরকে রাস্তায় নামা থেকে ঠেকাতে পারি। তারা বিদেশে পড়ালেখা করে, তারা দেশে এসে বলছে না, ওরা মরলে আমরাও মরবো। তাদের মধ্যে এই ধরনের আবেগ কাজ করেছে। সেই আবেগ থেকে আমরা যদি তাকে, এই যে আমরা যে নৈরাজ্য দেখতে পাচ্ছি, তাহলে সেই আবেগটা কোথায় গেল? তাহলে আমরা কি তাহলে এক ফ্রাঙ্কেনস্টাইনকে সরিয়ে অন্য ফ্রাঙ্কেনস্টাইন আনছি? আমাদের কিন্তু এই ব্যাপারে অত্যন্ত সচেতন থাকতে হবে, দেশ হিসেবে, জাতি হিসেবে। যে দরকার হলে আমি বলবো এটা আমাদের মুক্তিযুদ্ধের মতো, যে আমাদের দেশকে গড়ার জন্য এটা একটা মুক্তিযুদ্ধ। আমাদের পাড়ায় পাড়ায় কমিটি করতে হবে, যদি কেউ এই জাতীয় নৈরাজ্য করে আমরা তাদেরকে দেখে নিব, আমরা তাদেরকে ছাড়বো না। কোনো অর্গানাইজড ফোর্স দ্বারা, কোনো রাজনৈতিক দল দ্বারা কিন্তু এই ছাত্র জনতার অভ্যুত্থান হয় নাই। এটা একটা অর্গ্যানিক ফোর্স। সেই ফোর্সটাকে নিয়ে আমাদের কাজে লাগাতে হবে, আমাদেরকে সুনিশ্চিত করতে হবে। এবং এই অন্তর্বর্তীকালীন সরকারটা সুনিশ্চিত করতে হবে যেন সেই মানুষের মধ্যে যে মনোভাবটা আছে, দেশ গড়া, দেশকে জীবন দেওয়া, দেশের জন্য জীবন দেওয়া, সেটা যেন তারা ব্যবহার করতে পারেন। ফেরত আসি 21শে আগস্টে। 21শে আগস্টে একটা হামলা হয়েছিল, অনেক লোক মারা গেছেন। আমাদের জাতি জীবন কিন্তু এটা অনেক বড় ঘটনা। কেউ না কেউ এটার সঙ্গে তো জড়িত ছিল। তাহলে সবাই যে মুক্তি পেয়ে গেল, তাহলে মানুষের মনে করে জিজ্ঞাসা হবে না যে তাহলে দোষটা কার? আমরা কিন্তু কেউ এখনো রায়টা পাই নাই। বাট আমি আশা করব যে যিনি রায়টা দিয়েছেন উনি একজন সুপ্রিম কোর্টের অত্যন্ত বিচক্ষণ একজন বিচারপতি, অত্যন্ত নামকরা একজন বিচারপতি। আমি আশা করব উনি যেন এটাকে সবাইকে মুক্তি দিয়েছেন কিন্তু উনি যেন রিট্রায়ালের অর্ডার দেন। কারণ এখানে যদি সবাই মুক্তি পেয়ে যায় তাহলে তো কেউ সাজা পেল না। তাহলে তো এটা প্রতিষ্ঠিত হয়ে যাবে যে এই দেশে এত ধরনের বড় একটা বোমাবাজি করে বের হয়ে যাওয়া যায়। আমার আশা থাকবে যে মাননীয় বিচারপতি উনি একদিকে যেমন মুক্তি দিয়েছেন, ওনার যুক্তিগুলো আপনি যদি ইতে পড়ে থাকেন পত্রিকায় আজকে, অত্যন্ত ন্যায্য যুক্তি। কিন্তু এর পাশাপাশি আমি আশা করব উনি যেন রিট্রায়ালের অর্ডার দেন, যেন এই পুরো জিনিসটা আবার নতুন করে রিট্রায়াল হোক, হয়ে বের হয়ে আসুক এটার জন্য কি অপরাধী। অপরাধটাকে কিন্তু বের করতে হবে, তাকে শনাক্ত করতে হবে কে এটার মধ্যে অপরাধী। জি, আবার একটু উত্তর দাঁড়ান, 1 মিনিট। ওনার কথার একটা উত্তর আমাকে দিতে হবে। দেখেন, দোষটা কার আপনি জানেন কিনা জানি না, আমাদের দেশনেত্রী বিদেশি একটা গণমাধ্যমে একবার বলেছিলেন যে 21শে আগস্টের এই ঘটনা দেশি বিদেশি ষড়যন্ত্র। ওই যে সাইদ খোকনকে তো আমি সাইট করেছি, মানে উদ্ধৃত করেছি সাইদ খোকন, যে সে কি করে জানতো, তার আগের দিন তার বাবা কি করে বলল যে তার পর দিন কোনো ঘটনা ঘটতে পারে। এটা নিয়ে আমি দ্বিমত পোষণ করছি ওমর সাদাতের সাথে ভীষণভাবে, যে রিট্রায়ালের কোনো সুযোগ, মুফতি হান্নানের ঘটনা আমরা জানি, রিট্রায়াল আমি মনে করি না যে কন্ট্রাডিক্টরি একটা কথা সাদাত কেন বলেছেন, যে যেই বিচারক দুজন, বিশেষ করে সিনিয়র জাজ যিনি আছেন একে আসাদুজ্জামান সাহেব, উনি যেই রায়টা হাইকোর্ট সুপ্রিম কোর্টের দুটো বিভাগ, হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগ, এই রায়টা হয়েছে হাইকোর্টে, কাজেই এটা রায়টা বের হওয়া পর্যন্ত আমরা ধৈর্য ধরবো, দেখব রায়ের মধ্যে কি লেখা আছে। হ্যাঁ, এখনই রিট্রায়ালে পাঠিয়ে দিতে হবে, এটা মনে হচ্ছে খুব প্রিম্যাচিউর একটা না, মানে একটা আইডিয়া। কেন? কারণ আপিল বিভাগ এখনো বাকি আছে। এই রায়টার যদি কোনো ভুল ত্রুটি কিছু থাকে সেটা আপিল বিভাগ দেখবে। কাজেই এখনই আমরা এটাকে আবার নিম্ন আদালত, আবার আপনার ওই ইয়েতে খালাস হয়েছে দেখেই তাহলে সাজা দিলে কি খুশি হতেন? প্রশ্নটা হচ্ছে এরকম না। আমি বলেছি যে আমাদের জুরিসপ্রুডেন্সের একটা মূল বিষয় আছে কি, যে 10 জন যে অপরাধী বেরিয়ে যাক, একজন নিরপরাধ সে যেন জেলে ভেতরে না থাকে। জি আপা, ধন্যবাদ। আসলে জনগণের যেটি আসলে জানতে চাওয়া, এই যে আসামিদের খালাস হলো, এই মুহূর্তে তো আদালতের হাতে এই সংক্রান্ত কোনো মামলা নেই। তাহলে এই যে ভুক্তভোগীদের আবার যদি নতুন করে ন্যায় বিচার পেতে হয়, সেক্ষেত্রে তাদের আসলে কোন প্রক্রিয়ায় এগোতে হবে? সেটাই আমি আপনার কথা শুনে আমি আসলে খানিকটা স্তম্ভিত হয়ে গেলাম। কারণ তুমি বলছেন যে আমি যখন বলছি যে এই জিনিসটা আবার নতুন করে, যেহেতু আদালত সমস্ত আইন কানুন দেখেই, নথিপত্র দেখেই তাদেরকে খালাস করে দিয়েছেন, আমি তো একবারও বলি নাই তাদেরকে কনভিকশন দেওয়া হোক বা তাদেরকে শাস্তি দেওয়া হোক। আমি বলেছি যে ভুল হোক শুদ্ধ হোক, আদালত রায় দিয়েছে, তাদেরকে খালাস দিয়ে দিয়েছে। যদি সরকার মনে করে এটার বিরুদ্ধে আপিলে যাবে, কিন্তু আমি বলেছি যদি একই সঙ্গে, যেহেতু সবাইকে খালাস দিয়ে দেওয়া হলো, তো সেই সঙ্গে তো একটা মানুষের জিজ্ঞাসা, বিষয়টা কি যৌক্তিক
ব্যক্তিগত মতামত দিবেন কোনটা? আদালতের এই যে বিষয়টি। ও না না, এটা কিন্তু যুক্তি অযুক্তির প্রশ্ন, এটা আইনের প্রশ্ন। জি, যদি আইন কি বলে? হ্যাঁ, আইন যদি বলে যে আইনের যে বিধান আছে বিধান অনুযায়ী তারা শাস্তি পাওয়ার যোগ্য, তারা শাস্তি পাবেন। আইনের হিসাব অনুযায়ী যেটা শাস্তি পাবেন, ওনারা যদি যোগ্য না হন ওনারা শাস্তি পাবেন না। এটা কিন্তু যুক্তি অযুক্তির কোনো প্রশ্ন, এটা আইনের প্রশ্ন। আইনে কিছু সেট প্রিন্সিপাল আছে, কিন্তু নিয়ম নীতির অনুযায়ী আমার আদালতের রায় পড়ে মনে হচ্ছে উনি সঠিক রায় দিয়েছেন। কিন্তু এর পাশাপাশি এটার সঙ্গে তো কেউ না কেউ জড়িত। আপা বলছেন যে দেশি বিদেশি শক্তি হোক না, সেটা আমরা এখন তো একটা অন্তর্বর্তীকালীন সরকার, জি, এটা খুঁজে বের exactly. করতে অসুবিধা কোথায়? এক্স্যাক্টলি। এটাতে দ্বিমত পোষণ করার কিছু নাই, যে আমরা খুঁজে বের করে কে করেছে, যেন ভবিষ্যতে এটা না হয়। এখানেই আমার বক্তব্যটা। একটু লক্ষ্য করবেন তথাকথিত স্বৈরাচারী সরকারের বিদায়ের পর রাজনৈতিক দলগুলোর মধ্যে আর কোনো মিল আমরা দেখতে পাচ্ছি না। সবাই সবার মতো করে অঙ্ক কষে যাচ্ছে, সবাই সবার মতো করে আসলে ক্ষমতার প্রয়োগ করছে। কিন্তু এই যে একটি গণ অভ্যুত্থান হলো, আপামর জনতার একটা বিজয় হলো, সেই বিজয়টা কিন্তু সবার, সকলের। এই যে রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বন্দ্ব, মতের অমিল, ক্ষমতার প্রয়োগ, এই বিষয়গুলো আসলে জনগণ কিভাবে দেখছে? আমার মনে হয় যে এত বড় যে একটা আন্দোলন হয়ে গেল, এত বড় একটা অভ্যুত্থান হয়ে গেল, জি, এটার মর্মটা আমরা এখনো অনুধাবন করতে পারি নাই। আপনি যদি আওয়ামী লীগের লোকজনদের সঙ্গে কথা বলেন, তারা তো পারেই নাই। তারা বলবে যে এটা মার্কিনীরা করিয়ে দিয়েছে। জি, আর আপনি যদি অন্যান্য দলের সঙ্গে কথা বলেন, মানুষের যে চাহিদাটা, যে দেখেন আমরা ঝগড়া বিবাদ চাই না, আমরা আইনের শাসন চাই। আমাদের দেশে 60% বেকারত্ব, শিক্ষিত বেকারত্বের সংখ্যা 60%। জি, আপনি দেখেন তো গত 3 মাসে কোনো পত্রিকায় বেকারত্ব নিয়ে কেউ কোনো কথা বলেছে কিনা? জি, কেউ কোনো কথা বলেন। দ্রব্যমূল্য আজকে 200 টাকা সবজি, মানুষ খাবে কি? জি, মানুষ কি খাবে বলেন না? এই যে আমাদের নদী নালা, আমরা আজকে ফেনীতে দেখলাম যে আমাদের সমস্ত কিছু মানে সবচেয়ে ভয়ানক একটা বন্যা হয়ে গেল ফেনীতে। আমরা বললাম কি যে ভারত পানি ছেড়ে দিয়ে আমাদের ডুবিয়ে দিয়েছে। তো আমাদের নদী নালা কোথায় গেল? সে পানি ছাড়লে তো আমাদের নদী নালা থাকবে, সে নদী নালাতে পানি দিয়ে বঙ্গোপসাগরে চলে যাবে। জি, আমাদের দেশে 1200 বেশি নদী হারিয়ে গেছে। 1200 আমরা বুঝিয়ে খেয়ে ফেলেছি নদীগুলো, নদী গ্রাস হয়ে গেছে। আমরা কেউ এগুলো নিয়ে কোনো কথা বলছি না। আমাদের এগুলো বড় বড় ইস্যু। আমাদের ছোটোখাটো ইস্যু থেকে বেরিয়ে আসতে হবে, আমাদের জাতি হিসেবে নিজের পায়ে দাঁড়াতে হবে। আমাদের যে একটা কনসেনসাস, সবাইকে একটা কিছু বিষয় ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে হবে, না হলে কিন্তু আমরা জাতি হিসেবে টিকে থাকতে পারবো না। আমাদের কিন্তু অনেক শত্রু। আমাদের দেশটা ভৌগোলিকভাবে একটা অত্যন্ত ক্রিটিক্যাল জায়গায়। জি, চাইনিজরা যখন একে অন্যকে যখন কার্স করে, গালি দেয়, তখন বলে মে ইউ লিভিং ইন্টারেস্টিং টাইমস। তুমি যেন ইন্টারেস্টিং টাইমের মধ্যে, আমরা খুব ইন্টারেস্টিং টাইমের মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা যদি নিজেরা এক ঐক্যবদ্ধ না হয়ে যদি সামনের দিকে এগোতে না পারি, আমাদের সামনে মহাবিপদ। এবং আমি বলবো যে আপার দলকে সে ব্যাপারে একটা অগ্রণী ভূমিকা নিতে হবে, যে সবাইকে জি, একসঙ্গে নিয়ে আসার আপার জন্য। কাছে যাব। যে আপা, ওমর সাদাতের কথা শুনে যেটি আসলে মনে হচ্ছিল যে গণ অভ্যুত্থানের যে লক্ষ্য ছিল সেই লক্ষ্যগুলো ঠিকভাবে অর্জিত হচ্ছে না। এবং একই রকম ভাবে আমার প্রশ্ন যেটি ছিল আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে যেই অমিত এবং বিভিন্ন ধরনের ক্ষমতার প্রয়োগ, এই বিষয়গুলো জনমনে কিভাবে প্রভাব ফেলছে, জনগণ কিভাবে নিচ্ছে, এবং কি বলবেন, আপনাদের ব্যাখ্যা কি? আমাদের ব্যাখ্যা তো একটাই, যে খুব অল্প সময়, 3.5 মাস, 15 বছর এর অধিক সময়, 16-17 বছর যেইভাবে আমরা নির্যাতন আর নিপীড়নে নিষ্পেষিত হয়েছি, গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসনের কিছুই ছিল না, 0%ও না। কাজেই সেই তুলনায় এখনই একেবারে সব কিছু চেয়ে ফেলতে হবে, আকাশে উঠে যেতে হবে, বিষয়টা মোটেই সেরকম নয়। আমাদেরকে ধৈর্য ধরতে হবে, শান্ত থাকতে হবে। বহু রকম ফাঁদ পাতা হচ্ছে, সেই ফাঁদে আমরা কেউ পা দিচ্ছি না। উস্কানি দেওয়া হচ্ছে, সেই উস্কানিতে আমরা যাচ্ছি না। যেমন আমার কলিগ সাইফুল ইসলাম, আবারও বলছি, আলিফ, চট্টগ্রাম কোর্টে যে রকম নৃশংসভাবে ওকে হত্যা করা হয়েছে, অত্যন্ত তরুণ, এপিপি ছিল, অত্যন্ত তরুণ, রাষ্ট্রপক্ষের একজন আইনজীবী, 2 বছরের একটা মেয়ে এবং ওর স্ত্রী সন্তান সম্ভবা। কাজেই চিন্তা করেন যে ইসকন এই নামটাই তো আমরা শুনিনি অনেক দিন, মানে অনেক বছরই। গত কিছুদিন আওয়ামী লীগ দীর্ঘ সময় বিনা ভোটে থাকার পরে আমরা শুনলাম, হ্যাঁ, তাদের কথা, তাদের সম্পর্কে জানতে পারছি এখন। কিন্তু যেটাই হোক, আমরা বাংলাদেশের মানুষ একটা অসম্ভব সম্প্রীতি ধরে রাখা আমাদের কালচার, ট্রেডিশন এবং নর্মস। কাজেই যারা এই ফাঁদ পেতেছে সেই ফাঁদে তারাই পড়বে। এই ফাঁদে বাংলাদেশের মানুষ পড়েও নি, ইনশাল্লাহ পড়বেও না।
আপা আবারও আসবো জনাব ওমর সাদাত আপার কথা থেকে আপনার কাছে আসলে জানতে চাইবো বিভিন্ন ধরনের উস্কানির কথা বলছিলেন, কয়েকটা সংগঠনের নাম তিনি আসলে বললেন। দেখুন, আমরা তো আসলে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার কথা চিন্তা করি, বাংলাদেশের মানুষ চিন্তা করে অনেক আগে থেকেই, কিন্তু সেভাবেই বাংলাদেশের মানুষ আসলে জীবনযাপন করে। কিন্তু এই যে সাম্প্রদায়িক উস্কানি, দাঙ্গা বাঁধানোর একটা চেষ্টা, এই বিষয়টিকে প্রতিহত করার জন্য অন্তর্বর্তী সরকার কি পদক্ষেপ নিয়েছে? জি, সেটা বলার আগে একটু আপার কথা এক পিরিয়ডে জবাব দিয়ে দিই। তো আপার কথা আমি খুব মজা পেয়েছি। আওয়ামী লীগের সময় একটা কথা ছিল যে আপনি যদি আওয়ামী লীগের লাইনে কথা বলেন আপনি হচ্ছে মুক্তিযোদ্ধা, আর আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেই রাজাকার। তো আপা বললেন সাদাত মনে হয় আওয়ামী লীগ করে। আপা বোধহয় আমার রাজনৈতিক পরিচয়টা জানেন না, যাই হোক। তো আপার কথা শুনে মনে হচ্ছে যে যদি সোজা লেনে কথা বললে কিন্তু এখন নতুন গালি হচ্ছে আওয়ামী লীগ। শুনে মজা লাগলো আপনার কথাটা। অন দ্যাট নোট, আমার মনে হয় যে আপনি আমাদের ইরানের আপনি যদি এটা দেখেন, রেভলিউশনটা বিপ্লবটা দেখেন 1980 সালে, বিপ্লবটা কিন্তু করেছিল আলী শরীয়ত। উনি ছিলেন কমিউনিস্ট, মিডল ক্লাস কমিউনিস্ট। হুজুররা কিন্তু সেখানে ছিল না। উইদিন 1 ইয়ার কিন্তু হুজুররা পুরো ক্ষমতা দখল করে নিয়ে নিল খোমেনির নেতৃত্বে। অর্থাৎ রেভলিউশন যে কোনভাবে টার্ন করে এটা কিন্তু কেউ বলতে পারে না। তো সেই কারণে আমাদের যে আপনি যে বলছেন যে আমাদের একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ আমাদের সকলের চিন্তা ছিল, আমরা সেভাবে সামনে দিয়ে এগোতে চাই। আমাদের দেশের বেশিরভাগ মানুষ, 90% মানুষ মুসলমান। তারা ধর্মীয় মনোভাবাপন্ন, তারা চায় যে ধর্ম মেনে চলতে, এবং একই সঙ্গে তারা সকল ধর্মকে নিয়ে একসঙ্গে চলতে চায়। এবং আপনারা দেখবেন যে যখন আমাদের যে গ্রাফিটিগুলো হলো, সব জায়গায় ছিল হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ ভাই ভাই, এইটা কিন্তু আমরা সবাই মনের মধ্যে নিচ্ছি। সুতরাং আমার মনে হয় যে এই জিনিসটাকে মাথায় রেখে আমাদের প্রতিটি কথা, আমার মাঝে মধ্যে মনে হয় যে আমাদের যারা উপদেষ্টারা আছেন, আমার মাঝে মধ্যে মনে হয় যে ওনারা বোধহয় একটু লাগাম ছাড়া কথা বলছেন। ওনাদের একটু বুঝে কথা বলতে হবে। চোখে পড়ার মতো কোনো পদক্ষেপ নিয়েছেন কি, একটু যদি বলতেন সংক্ষেপে? চোখে পদক্ষেপ নিচ্ছেন, ওনারা নিচ্ছেন। আমি বলবো বিশেষত আমাদের প্রধান উপদেষ্টা, ওনার প্রত্যেকটা কথা অত্যন্ত মার্জিত, প্রত্যেকটা মেপে কথা বলা ওনারা হিসাব করে পদক্ষেপ নিচ্ছেন, এবং আমরা আশা করি পুরো জিনিসটাকে ওনারা একটা কন্ট্রোলের মধ্যে নিয়ে আসতে পারবেন। ধন্যবাদ আপা, আবারও ফিরছি আপনার কাছে। সম্প্রতি আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান অনুরোধ জানিয়েছেন তাকে দেশনায়ক বা রাষ্ট্রনায়ক না বলতে, এবং এই বিষয়টিকে বাংলাদেশের শিক্ষিত তরুণ সমাজ ভীষণ রকম ইতিবাচকভাবে গ্রহণ করেছে। তো বাংলাদেশের মানুষ তো মূলত এরকমই গণতন্ত্র চায় যে যারা আসলে দায়িত্ব গ্রহণ করবেন সেই জায়গায় কেউ নিজেকে সুপারিয়র মনে করবেন না, কোনো ধরনের শোষণ হবে না, শাসন হবে না। যেহেতু বাংলাদেশের তরুণ সমাজ জনাব তারেক রহমানের এই বিষয়টিকে যথেষ্ট ইতিবাচকভাবে গ্রহণ করেছে, তো এই পরিস্থিতিতে আসলে তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে কি ভাবছে বিএনপি? আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব উনি নিজেও চান যে আইনি লড়াইয়ের মাধ্যমে, যেহেতু উনি নির্বাসিত একটা জীবনযাপন করছেন দীর্ঘদিন, আপনি জানেন যে 1/11-এর গভর্নমেন্ট ওনাকে ভয়ঙ্কর রকমের যে টর্চার ওনার এবং 2 ভাইয়ের উপরে, আরাফাত রহমান কোকো মারা গেছেন, আল্লাহ বেহেশত নসিব করুক, এবং তারেক রহমান সাহেবকে করেছিল। সেই ভিডিওগুলোও আছে সোশ্যাল মিডিয়ায়, আজও দেখবেন। আর আমরা আশা করি যে তারুণ্যের প্রতীক আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এই আপনার 5ই আগস্টের পর আপনি দেখেছেন যে ওনাকে নিয়ে ব্যঙ্গচিত্র করেছিল, দেখেছিলেন, কার্টুন এঁকেছিল। তো সেটাকে উনি অসম্ভব পজিটিভলি নিয়ে ওনার ভেরিফাইড পেজে রেসপন্স করেছেন যে এইরকম আরও ব্যঙ্গচিত্র আপনারা তৈরি করবেন, এইরকম আরও পজিটিভ ক্রিটিসিজম আপনারা করবেন, আমরা সেটা চাই। কাজেই তরুণ এবং আমরা যারা আছি সবাই আমরা তাকিয়ে আছি ওনার দিকে, যে উনি এত দীর্ঘ সময় একটা দলকে যেইভাবে ধরে রেখেছেন, সবচাইতে কঠিন সময় আমরা পার করেছি। সেই সময়ই যখন আওয়ামী লীগ এত চেষ্টা করেছে বিএনপিকে ভাঙতে, বিরাজনীতিকরণ এমনভাবে তারা চেষ্টা করে জান প্রাণ দিয়ে চেষ্টা করেছে, পারেনি। এটা পারেনি ওনার নেতৃত্বের কারণে। এই জন্যই দেখবেন যে আওয়ামী লীগ 24 ঘন্টা ওনার পেছনে লেগে থাকতো, সকাল থেকে রাত পর্যন্ত, উপর থেকে নিচ পর্যন্ত। আওয়ামী লীগ ওই ফ্যাসিবাদী যেই দলটা ছিল, তাদের কাজই ছিল ওনাকে নিয়ে মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, প্রোপাগান্ডা এগুলো ছড়ানো সোশ্যাল মিডিয়াতে। এই জন্য আওয়ামী লীগ 1 লক্ষ অনলাইন অ্যাক্টিভিস্টও নিয়োগ দিয়েছিল, সেগুলো নিউজে আছে। কাজেই তারুণ্যের অহংকার, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব অচিরেই বাংলাদেশে ফিরবেন,
এবং ওনার হাত ধরে সত্যিকার অর্থে গণতন্ত্র এবং গণতন্ত্রের পূর্বশর্ত হিসেবে নির্বাচন আমরা দেখব বলে আশা করি। জি আপা, অসংখ্য ধন্যবাদ। জনাব ওমর সাদাত, শেষ করবো আপনাকে দিয়ে, একটু সংক্ষেপে বলবেন যে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে এবং বৈষম্য নিরসনে কাজ করে, যেটার প্রেক্ষাপটে আসলে এই অন্তর্বর্তী সরকার এসেছে। বাংলাদেশে একটি কথা প্রচলিত আছে যেটা আসলে জনগণ বলে থাকে যে গরিবের জন্য আসলে কোনো বিচার নেই, এবং তাদের জন্য এই সরকার কি ব্যবস্থা করবে, কি পদক্ষেপ বা কি করতে পারে? আমাদের দেশে যে আইনগুলো, মূল সিভিল প্রসিজার কোড, ক্রিমিনাল প্রসিজার কোড, পেনাল কোড, সব 200 বছর আগে ব্রিটিশদের করা। সেই 200 বছর আগে শাসকরা শাসিতদের জন্য করেছিল। এবং আপনি যদি দেখবেন ঠিক একইভাবে আমাদের দেশে সেই আইনই আমরা প্রচলিত আইন চলে আসছে, যেটার ফলে গরিব মানুষের আসলে কোনো বিচার নেই। আমি আইনজীবী হিসেবে বলছি, আমি জানি না আপনার অভিজ্ঞতা কি, আমার অভিজ্ঞতা হচ্ছে আপনি যদি গরিব হন আপনার জন্য বিচার নেই। বিচার গরিবের জন্য পাওয়া খুব কঠিন। সক্রেটিসের কথা। হ্যাঁ, অ্যাক্সেস টু জাস্টিস আমাদেরকে এনশিওর করতে হবে। এই সরকার এনজিওদের জন্য কাজ করে, মানুষের জন্য কাজ করে, তারা জানেন মানুষের কি বিপদ যদি তারা কোর্ট কাছারিতে যায়। আমাদের বিশ্বাস তারা মানুষের আদালত প্রাঙ্গণে যাওয়াটা সহজ করে দিবেন, লিগ্যাল এইডের ব্যবস্থা করবেন, যেন মানুষ আদালতের দুয়ারে গিয়ে টাকা পয়সার জন্য ফেরত না আসে। আমরা বিশ্বাস করি আমাদের প্রধান উপদেষ্টার অধীনে আমরা অ্যাক্সেস টু জাস্টিসটা অনেক সহজ হবে, মানুষ আদালত প্রাঙ্গণে পৌঁছাতে পারবে এবং সহজে অল্প সময়ে আমরা বিচার করে বের হয়ে আসবো। এই যে এখন একটা বিচার শুরু হয় 30 বছর আগে শেষ হয় না, সেইটা আমাদের ভাঙতে হবে। এই অচলায়তন ভেঙে আমাদের নতুন দেশ গড়তে হবে। আমার বিশ্বাস যে আপার দল আমরা সকলে মিলে যদি আমরা সামনের দিকে আগে, আমরা বাংলাদেশ জাতি হিসেবে অনেক বড় জায়গায় পৌঁছে যাব। অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নী, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং একই সাথে জনাব ওমর সাদাত, আপনাকেও ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী আয়োজন দেখতে চোখ রাখুন নাগরিক টিভির পর্দায়।